তরুণরা রাজনৈতিক দল গঠন করলে স্বাগত জানাবে বিএনপি। প্রশাসন কিংবা রাষ্ট্রের সহায়তা নিলে ক্ষুব্ধ হবে জনগণ। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানায়। ৫৪ বছরে মানুষ নির্যাতনকারীদের কালো তালিকা প্রকাশের দাবি জামায়াতের। নির্বাচনের আগে ফ্যাসিস্টের বিচারের তাগিদ। দিল্লির প্রেসক্রিপশনে কেউ কথা বললে বিরোধ হবে, মন্তব্য উপদেষ্টা মাহফুজ আলমের। নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ। এ যেন আরেক আয়নাবাজি, দ্বিতীয় মামলায় বেরিয়ে এলো থলের বিড়াল। চাঁপাইনবাবগঞ্জে টাকার লোভে বদলি, জেল খাটছে যুবক। ইট ভাটার পাশের জমি দখলে হত্যা, আগুন। সাতক্ষীরার মোস্তাকের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে মুখে কুলু পেটেছে পুলিশ ও বিচার দাবি। কথা রাখল হামাস, জিম্মি দশা থেকে ছাড়া পেলেন 4 সেনা। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত 200 ফিলিস্তিনি। এবং আবারও ঢাকায় ফিরছে বিপিএল। দুপুরে ফরচুন বরিশালের মুখোমুখি হবে সিলেটের স্ট্রাইকার। সন্ধ্যায় রংপুরের প্রতিপক্ষ রাজশাহী। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি আমি মারজানা শুক্তি। জানাবো বিস্তারিত। তরুণদের কেউ নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি তাকে স্বাগত জানাবে। তবে রাজনৈতিক দল গঠনে প্রশাসন কিংবা রাষ্ট্রের সহায়তা নিলে জনগণ ক্ষুব্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পরাজিত ফ্যাসিস্টকে সুযোগ তৈরি করে দেয়া। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শনিবার বিকেলে চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক কর্মচারীদের নিয়ে প্রীতি সমাবেশ করে বিএনপি। এ সময় নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সঙ্গে একাত্মতা জানান অন্যান্য দলের নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রশ্নটা তুলেছেন, সেই প্রশ্ন যুক্তিসঙ্গত। আপনি সরকারে থাকবেন, আবার দলও বানাবেন। আপনি নিজে পুরুষ মানুষও বলবেন, আবার মেয়ে মানুষও বলবেন, এরকম হবে না। দল ক্ষমতায় গেলে জিডিপির 5% শিক্ষা খাতে ব্যয় করার কথা জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় জ্ঞানভিত্তিক সুন্দর সমাজ গড়তে শিক্ষকদের অবদানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলবে। জনতার যে বিপ্লব হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, তারপরে ছাত্র জনতা যে ক্লাসরুম থেকে বের হয়ে এসেছিল, আমি শিক্ষক হিসাবে বিশ্বাস করি, শিক্ষক হিসাবে আমাদের গুরু দায়িত্ব হচ্ছে সেই প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে ক্লাসরুমে ফিরিয়ে নিতে হবে। জিডিপির 5% আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ ইনশাআল্লাহ করা হবে। অনেক বড় বড় আমরা কলেজ দেখেছি গ্রামে গঞ্জে, কিন্তু ছাত্রদের যে মূল যে বিষয়টি নৈতিক শিক্ষা, সেটা যদি শিক্ষকের মধ্যে না থাকে তাহলে সমাজ একেবারে ভেঙে যাবে, একেবারে তছনছ হয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটিরই পক্ষে, তবে বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতা দায় এড়াতে পারে না। বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। তরুণদের কেউ নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানাবে উল্লেখ করে তিনি বলেন, দল গঠনে প্রশাসন কিংবা রাষ্ট্রের সহায়তা নিলে জনগণ ক্ষুব্ধ হবে। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি পরাজিত ফ্যাসিস্টকে সহায়তা করার শামিল বলে মন্তব্য করেন তিনি। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানায়। রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়াসুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। সর্বোপরি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য বলেও জানান তারেক রহমান।
আপনাদের কোনো কার্যক্রম নিয়ে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে বিএনপি, এমন মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন, এর বাইরে অন্য উদ্দেশ্য থাকলে তা ভালো হবে না। আর জাতীয় ঐক্য রক্ষায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে বিস্তারিত। শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে জিয়া পরিষদ। নেতারা বলেন, বর্তমানে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে তা বিএনপির হাত ধরেই শুরু হয়েছিল। অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রেক্ষাপটও তুলে ধরেন তারা। বিএনপি হচ্ছে সবকিছুর অগ্রগতি, সংস্কার নিয়ে আজকে তোলপাড় সারা দেশ। এই সংস্কার 2 বছর আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জাতির সামনে উত্থাপন করেছি। এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংসদ নির্বাচনের ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। বলেন, জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের বিকল্প নেই। জাতীয় ঐক্য রাখতে হলে আজকে নির্বাচন দরকার, তা নইলে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে। এতে করে উপদেষ্টাতে তো রাগ হওয়ার কিছু নাই, কথা বলার কিছু নাই। সরকারের সমালোচনা অবশ্যই করতে পারি আমরা। আমাদের যেটা পছন্দ হচ্ছে না, আমরা যেটা মনে করছি, আমরা ভয় পাচ্ছি, আমাদের জাতীয় ঐক্যটা যেন বজায় থাকে। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আপনি ভয় পান কেন? আপনার ভয় পাওয়ার তো কোনো কারণই নাই। এই কারণে বলবো, বরঞ্চ দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, স্বাধীনতা নিয়ে যারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে নির্বাচন দরকার। নির্বাচনের নিয়ে একটা ম্যান্ডেট নিয়ে একটা সরকার দরকার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। 54 বছরে যাদের হাতে মানুষ নির্যাতিত হয়েছে তাদের নামের কালো তালিকা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের আগে মানবতা বিরোধী ফ্যাসিস্টদের বিচার করতে হবে, তারপর হবে সংস্কার। সহকর্মীদের তথ্য ছবিতে আপন উপর রিপোর্টে বিস্তারিত জানব। শনিবার ভোলায় কর্মী সম্মেলন করে জামায়াতে ইসলামী। প্রধান অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বলেন, নির্বাচনের আগেই মানবতা বিরোধী ফ্যাসিস্টদের বিচার করতে হবে, তারপর সংস্কার। সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন। যৌক্তিক সময় যেটুকু লাগবে জামায়াত ইসলামী সে সময় দেবে, তবে এই নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ করতে হবে, জনগণ এটা দেখতে চায়। এদিন দিনাজপুরে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। গুলি করে পঙ্গু বানায় ফেলতে পারে, মামলা দিয়ে জেলে নিতে পারে, তারপরেও শুধু আল্লাহকে পরোয়া করে, এগুলাকে আমরা পরোয়া করি নাই। এ সময় তিনি 54 বছরে যাদের হাতে মানুষ নির্যাতিত হয়েছে তাদের নামের কালো তালিকা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, দর্শন, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। কোনো জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামীকে দোষ দেয়, এটা এদের বদ হাসলত। এরা জাগরণেও জামাতকে ভয় পায়, এরা গুমের মধ্যেও জামাতকে ভয় পায়। এই ভয়ের জায়গা থেকে তারা ঘায়েল করতে চায় আমাদেরকে, নিজেরা অপকর্ম করে তার দায় আমাদের উপরে চাপায়। এ সময় গেল 15 বছরে আওয়ামী লীগের নির্যাতন, লুটপাট ও অপশাসনের কথাও তুলে ধরেন জামায়াত আমির। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। 4 দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে 5টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের
বার্ষিক সভার বিভিন্ন অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের সাইডলাইনে কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। WEF চলাকালে খুব ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় বেশ কয়েকজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন হবে। সেখানে ভারতপন্থী আওয়ামী লীগ কোনোভাবেই অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জে স্থানীয় ছাত্র জনতার সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে নির্বাচন আয়োজন করবে, তবে কেউ দিল্লির প্রেসক্রিপশনে চললে তার সঙ্গে বিরোধ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের নিজ গ্রামে সফর উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেন রামগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতা। শনিবার এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা। বিচারের দাবি নিয়ে সামনের সারিতে যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। যারা আমাদের সন্তানদের খুন করছে তাদের ফাঁসি চাই, এর চেয়ে আর বড় কিছু চাওয়ার নেই, সে বেশি কিছু আমার আর চাওয়ার নেই। 6 মাস হয়ে গেছে আমার ছেলে হারা গেছে। আমি বুঝি আমার ছেলে হারানোর কত কষ্ট, কত বেদনা। আমার ছেলে আজ 6 মাস আমাকে একবার আম্মু করে ডাকে না, খাইতেও আসে না। আমার একমাত্র ছেলে, আমি এই দুঃখ আমি কার কাছে বলবো? আমিও চাই যারা আমার ছেলেকে মারছে তাদের বিচার হোক। জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মাহফুজ আলমকে পেয়ে গর্বিত বলে জানান স্থানীয়রা। সে আমাদের গর্বিত সন্তান, আমাদের সন্তান, সে রামগঞ্জের গৌরব নিয়ে আসছে আমাদের জন্য, এটা আমাদের একটা অহংকার। অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে এখন সেনা শাসনের কোনো প্রেক্ষিত নেই। যারা রক্ত দিয়ে স্বৈরাচারের পতন করেছে তারাই সংস্কার করবে। বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা এবার কারো মদদে, কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা জনগণ, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। সরকারের সাথে অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী শক্তির কোনো বিরোধ নেই, তবে যারা দিল্লির প্রেসক্রিপশনে চলবে তাদের সাথে বিরোধ হবেই বলে হুঁশিয়ারি দেন মাহফুজ। বাংলাদেশপন্থী কারো সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু দিল্লির দাবিদারি করার কোনো অপচেষ্টা হলে বিরোধ হবেই হবে। এদিন চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় কথা বলেন উপদেষ্টা। বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশপন্থীদের, ভারতপন্থী আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন মাহফুজ আলম। যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে, বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে ন্যূনতম সংস্কার শেষেই হবে আগামী নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের পথে যাত্রা হবে বলেও জানান এই উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি। ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে হার মানবে না। দেশটি ইসকন কার্ডে ব্যর্থ হয়ে এবার নতুন করে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব ছড়ানোর চেষ্টা করেছে, এমন মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বিপ্লব পরবর্তীতে বিভক্তি হয়ে পড়েছে মানুষ, কিন্তু ঐক্য বিনষ্ট করা যাবে না, এতে সুযোগ নেবে ভারত। 5 আগস্টের ঐক্য সবাইকে ধরে রাখার আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। যে দলই ক্ষমতায় আসুক, আমার দেশ পত্রিকার নীতিতে কোনো পরিবর্তন হবে না বলে জানান মাহমুদুর রহমান। গত 2 দিন ধরে তারা লেটেস্ট একটা কার্ড খেলার চেষ্টা করছে, প্রফেসর ইউনূসের পদত্যাগ কার্ড, এবং বিভিন্ন ইয়াং উপদেষ্টাদের কথা বলা হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। পতিত ফ্যাসিবাদের যারা ক্যাডার ছিল তারা মিছিল করবারও চেষ্টা করেছে, 2-1 জায়গায় তাদের গ্রেফতারও করা হয়েছে। এগুলো কিন্তু সবই এই পাশের দেশের এক একটা করে কার্ড। আমরা যদি 5ই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম, আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত।
বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার 2024-এর পূর্ব ঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। এর আগে গেল 23 জানুয়ারি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার 2024-এর জন্য 10 ক্যাটাগরিতে 10 জনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, নাটক ও নাট্য সাহিত্যে সুভাষিস সিনহা, প্রবন্ধ বা গদ্যে সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে GH হাবিব, গবেষণা মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। মাঘ মাসেও শীতের তীব্রতা নেই চট্টগ্রামে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, চট্টগ্রামের শীত এখন কেমন, কি বলছেন শ্রমজীবী সাধারণ মানুষ, জানাবেন আমাদের। জি, যেমনটি বলছিলেন, এখন চলছে মাঘ মাস হলেও এখন কিন্তু চট্টগ্রামে খুব একটা শীতের তীব্রতা দেখা যাচ্ছে না। তবে এখন 7:15 এখনো পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। তারপরেও চলছে, স্বাভাবিকভাবেই চলছে জনজীবন। আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের পেছনের মানুষগুলো তাদের কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়ে গেছে। সকাল থেকে তারা ছুটছে তাদের কর্মস্থলের জন্য। একেবারেই স্বাভাবিক রয়েছে তাপমাত্রা, খুব একটা শীতের তীব্রতা দেখা যাচ্ছে না। তবে কিছু কিছু মানুষ এখনো সকালবেলা আগুন পোহাতে দেখা গিয়েছে এবং তারা তাদের কাজ কর্ম শুরু করেছে, কর্মব্যস্ততার জীবন শুরু হয়েছে। আমি একজন পথচারীর সাথে কথা বলবো, জিজ্ঞেস করবো আর কেমন অনুভূতি, শীত কেমন মনে হচ্ছে? কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছি গাড়ি চালাতে। একটা বাবু, আমরা অনেকজনকে দেখতে পাচ্ছিলাম যাচ্ছে। একটা বাবুর সাথে কথা বলবো। কোথায় যাচ্ছিলে? স্কুলে যাচ্ছিলে। শীত কেমন মনে হচ্ছে? অনেক মোটামুটি। ওকে, আমরা যেমনটি শুনছিলাম সবাই সবার কর্মস্থলে যাচ্ছে, কেউ স্কুলে যাচ্ছে, কেউ তাদের কর্মস্থলে যাচ্ছে। তবে শীত, মাঘ মাসের শীত অনুযায়ী তেমন একটা খুব শীত দেখা যাচ্ছে না। সবাই সবার কর্মস্থলে স্বাভাবিকভাবেই যেতে পারছে। খুব একটা শীতের তীব্রতা দেখা যাচ্ছে না। স্বাভাবিক রয়েছে জনজীবন। সেই ক্ষেত্রে আবহাওয়া অফিস যে বার্তা দিয়েছে সেই বার্তা অনুযায়ী দেখছি, সেই অনুযায়ী দেখতে পাচ্ছি যে আমরা আবহাওয়া যে অফিস বার্তাটা দিয়েছেন, আগামী 48 ঘন্টা অপরিবর্তিত থাকবে শীত। এই শীতের তাপমাত্রা, শীতে অন্যান্য সময় মাঘ মাসে যেই আমরা শীতের তীব্রতা দেখি, সেই তীব্রতা এখন খুব একটা দেখা যাচ্ছে না চট্টগ্রাম শহরে। এই ছিল শীত নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ফারজানা। পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। চাঁপাইনবাবগঞ্জ আদালতে কারাদণ্ড হয়েছে সেতাউর রহমানের নামে এক প্রতারকের। কিন্তু সেতাউর সেজে সাজা খাটছেন মিঠুন নামে এক যুবক। সেতাউর সাবেক ইউপি সদস্যকে কিছু টাকা দিয়ে মিঠুনকে তার পরিবর্তে কারাগারে পাঠান। মিঠুন এখন রাজশাহী কারাগারে বন্দী। তার মা বাবা তাকে ছাড়াতে চেষ্টা করছেন। মানবাধিকার কর্মীরা বলছেন এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। সহকর্মী তারেক রহমানের তথ্যচিত্রে মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে বিস্তারিত জানব। রাজশাহীর বায়া এলাকার FM অটো রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী মোহাম্মদ আজিজ 70 লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে সেতাউর রহমানের বিরুদ্ধে 2022 সালে একটি মামলা করেন। 2024 সালের 18 এপ্রিল রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুবিনা পারভিন ওই মামলার রায়ে সেতাউরকে 1 বছরের কারাদণ্ড দেন, জরিমানা করেন 70 লাখ টাকা।
মামলার রায় ঘোষণার সময় আসামি শ্বেতাওর পলাতক ছিলেন। এরপর গত বছরের ২৭ অক্টোবর মিঠুন নামে এক ব্যক্তিকে শ্বেতাওর সাজিয়ে রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করানো হয়। আদালতে মিঠুন নিজেকে শ্বেতাওর পরিচয় দেন। পরে আদালত তাকে রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে পাঠান। আর বাইরে প্রকাশ্যেই ঘুরে বেড়ান মূল আসামি শ্বেতাউর রহমান। এদিকে শ্বেতাউরের বিরুদ্ধে আবারও ৭৫,০০০ টাকার চেক জালিয়াতির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে একটি মামলা করেন আইনজীবী আব্দুল মালেক। এ মামলায় কেন্দ্রীয় কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জের আদালতে আসামি শ্বেতাউর সেজে থাকা মিঠুনকে নিয়ে যাওয়া হলে বেরিয়ে আসে থলের বিড়াল। এ সময় আইনজীবী আব্দুল মালেক আদালতকে জানান এই আসামি শ্বেতাউর নয়, তিনি অন্য কেউ। পরবর্তীতে মিঠুন আদালতে স্বীকার করেন যে তিনি শ্বেতাউর নন। টাকার বিনিময়ে শ্বেতাউর সেজে কারাগারে যাওয়ার কথা স্বীকার করেন মিঠুন। মূল আসামি হলো শ্বেতাউর রহমান মেম্বার, উনি ছিলেন আসামি, কিন্তু এই মিঠুনকে শ্বেতাউর রহমান সাজিয়ে শ্বেতাউর রহমানই ওকে ভিতরে ঢুকিয়ে রেখেছিল। অবশ্য মিঠুনের বাবা মায়ের দাবি দরিদ্রতার সুযোগ নিয়ে শ্বেতাউর প্রতারণা করে কারাগারে বন্দী রেখেছে তার ছেলেকে। তারা এই ঘটনার তদন্ত করে মিঠুনের মুক্তির দাবি জানান। ওরা ঠিক হয়ে যায় 15 দিন 20 দিন পর আমি জানতে পারছি কি ওকে জেলখানা তো বদলি জেলখানা পটকে বাহির কিনকে নিয়ে চলে এসে কয়েকদিন পর জানতে পারছি তা চিল্লানি উনি চাচানো না কিছু বললো না জেনে। এদিকে এমন ঘটনায় হতবাক মিঠুনের প্রতিবেশীরাও। শ্বেতাউর মেম্বারের চেকের কাছে ওই জেল কাটছে মিঠুন। এ বিষয়ে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলী জানান অন্যের হয়ে জেল খাটানো মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আমি মনে করি। যে সকল ব্যক্তি দায়ী এবং এই ক্ষেত্রে যারা অশোভন কার্যক্রম করেছে এবং আইনকে উপেক্ষা করেছে, নীতিকে লঙ্ঘন করেছে, তাদের আইনের আওতায় এনে এই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করি। নিরপরাধ মিঠুন মুক্তি পাবে আর অপরাধীর শাস্তি হবে, এমনটাই আশা আদালত সংশ্লিষ্টদের। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ফসলি জমি দখল করে অবৈধ ইট ভাটার পরিধি বাড়াতে মরিয়া মোস্তাক। কৃষকদের উপর দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন অত্যাচার। গেল ৯ জানুয়ারি তার পেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারাতে হয় এক কৃষককে। মাস পেরোলেও নেই হত্যা মামলার কোনো অগ্রগতি। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইসাপুর গ্রামের মোস্তাকি যেন রবীন্দ্রনাথের ২ বিঘা জমি কবিতার সেই লোভী রাজা। ইটভাটার মালিক মোস্তাক, অভাব নেই ধন সম্পদের, তবু ইটভাটার পাশের জমিগুলোর দিকে তার শকুনের দৃষ্টি। ভাটার পাশে থাকা একটি দোকানে আগুন লাগিয়ে দখলে নেন দোকানের জায়গা। শুধু তাই নয়, পালিত লাঠিয়াল বাহিনী নিয়ে উত্ত্যক্ত করেন আশেপাশের মানুষদেরও। উদ্দেশ্য জমি দখল। মোস্তাকের লালসার শিকার হন স্থানীয় মনসুর কাগুজি। বেশ কিছুদিন ধরেই তাকে জমি ছেড়ে দিতে হুমকি দিয়ে আসছিল মোস্তাকের লোকজন। রাজি না হয় জমিতে ফেলে রাখা হয় বিদ্যুতের খোলা তার। পরে মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গেল ৯ জানুয়ারি মৃত্যু হয় কৃষক মনসুরের। আমার আব্বার ওই জমিটা 3 একর ফসল নেয় আমার আব্বা, এখন এই জমিটা ওরা নিতে চাচ্ছে। আমার আব্বার মারবে বলে তাই ওরা তো এইভাবে পরিকল্পিতভাবে রেখেছে। রেখে মারার পরে আমার আব্বা তো ওইখানে যাবে কি করে, ওইখানে তো আমার আব্বার ওটাই নিয়ে গেছে। আর আব্বা তো ওরা সরানোর ব্যবস্থা করেছে, কেউ দেখে ফেলেছে, এই জন্য আমার আব্বার সরাতে পারিনি ওরা। শুধু মনসুর নয়, এমন অসংখ্য কৃষক প্রাণ ভয়ে দিন কাটাচ্ছেন ইসাপুরে। মোস্তাকের ইটভাটার পাশে নিজেদের জমি থাকাই যেন কাল হয়েছে তাদের। এই মোস্তাক হাজি আমাদের এই জমির পাশে এসে ভাটা করে আমাদের প্রচুর পরিমাণে নির্যাতন চালাচ্ছে। আমাদের খন্দপাতি হতে দেয় না। আমাদের 2 বিঘে মাত্র জমি, সেইখানে ঘের করেছি বলে সে আমাদের উপরে মামলা দিচ্ছে। আমরা এই 4-5 বছর মামলা চালাচ্ছি। আমার দোকান থাকে এখানে, কাঠের দোকান, সেই দোকানটা পড়িয়ে দিয়ে ও জমি দখল করে নেয় আমার জমি দেখাটা। প্রতিবাদ করতে গেলে ও থানা পুলিশে অভিযোগের কথা জানালে পুলিশকে নিজের পকেটে রাখেন বলে হুমকিও দেন মোস্তাক। এ নিয়ে কথা বলতে গেলে দেশ টিভির ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়নি পুলিশ। জেনে তারপর বলতে হবে ওই যে শ্যামনগরের এটা। মনসুর হত্যায় জড়িতদের বিচার ও কৃষি জমিতে ভাটা বন্ধের দাবি ইসাপুরের কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক মামলায় দীর্ঘ 16 বছর কারাভোগের পর মুক্ত হয়ে বাড়ি ফেরাচ্ছেন সাবেক বিডিআর সদস্য পটুয়াখালীর আব্দুল মতিন। তার ফেরায় আবেগঘন দৃশ্যের অবতারণা হয় বাড়িতে। ফিরেছেন টাঙ্গাইল গোপালপুরের বদরুল আলমও। তাকে দেখতে বাড়িতে ভিড় করেছেন স্বজন ও প্রতিবেশীরা। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর রিপোর্টে বিস্তারিত। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তিল্লা গ্রামের চৌকিদার বাড়ির উঠোন। ভিড় জমেছে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। সবার উৎসুক দৃষ্টি আব্দুল মতিনের দিকে। কেউ কেউ আবার তাকে আবেগে জড়িয়ে ধরেন। আব্দুল মতিন পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক মামলায় 16 বছর কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। তাকে নিয়েই এমন আবেগঘন পরিবেশের সৃষ্টি। কারাগারের অন্ধকার দিনের কথা মনে করে অশ্রুসজল মতিনের চোখ। মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ডাকছিল, আমি মিথ্যা সাক্ষী দেই নাই, এই জন্য আমাকে জেলে পাঠাইছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাতেছি যে যে আমার ভাইয়ের চাকরি যে পূর্ণ বহাল দিতে পারি, এটাই আমাদের কাম্য। 2019 সালের ডিসেম্বরে বিজিবিতে চাকরি হয় মতিনের ছোট ছেলে আসাদুজ্জামান সাগরের। অজ্ঞাত কারণে 6 মাসের মধ্যে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। দুজনেরই চাকরি পুনর্বহালের দাবি। 2019 সালে বিজিবিতে চাকরি পাওয়ার পরেও আমাকে ট্রেনিংয়ে ডাকা হয়। ট্রেনিং ঠিক 6 মাস পরে পাসিং আউটের 5 দিন আগে আমাকে মিথ্যা কারণ দেখিয়ে আমার বাবার ষড়যন্ত্রের সাথে ষড়যন্ত্র মিল রেখে আমাকেও সেই ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে আমার চাকরি থেকে আমাকে ডিসমিস করে দেওয়া হয়। এদিকে 40 দিন বয়সী কন্যা সোনালীকে রেখেই কারাগারে যেতে হয় টাঙ্গাইলের বদরুল আলমকে। 16 বছর পর মুক্তি পেয়ে বাড়ি ফিরে দেখেন সবই পরিবর্তন হয়ে গেছে। 40 দিনের সেই শিশু এবার এসএসসি পরীক্ষার্থী। বাবাকে কাছে পেয়ে আবেগাপ্লুত সোনালী। এখন খুব ভালো লাগতেছে, কারণ আমার বাবা ফিরাইছে বাড়িতে, এখন অবশ্যই ভালোই লাগবো। অতি কষ্টে দিনাতিপাত করা রেখা আক্তার একসময় ছেড়েই দিয়েছেন স্বামীর ফেরার আশা। এতদিন পর স্বামীকে কাছে পেয়ে খুশি তিনিও। পিলখানার ঘটনার সময় ব্যারাকে থেকেও আসামি হয়েছেন। দাবি করে চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ চাইলেন বদরুল। এই ঘটনার সাথে আমরা কোনো কিছুই জানতাম না। আমরা তো প্যারেডে ছিলাম, প্যারেডে শেষ হবো, আমরা ছুটি চলে আসবো। আমাদের কার্যক্রম, সকল কার্যক্রম আমাদের শেষ হয়ে গেছিল। তো আমরা ছুটি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, কিন্তু আমরা ছুটি আর যাইতে পারি নাই। পরে এই ঘটনার পরেও আমি 2 মাস চাকরি করি, তারপরে আমার পিলখানা থেকে ওই পুলিশের কাছে হস্তান্তর করে। তখন আমার খুব কষ্ট ছিল। এখন মনে করেন যে এখন বাড়িতে আসছে, এখন আমার একটাই অনুরোধ যে চাকরিটা যেন ফেরত পায়। হতদরিদ্র বদরুলের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এলাকাবাসী। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। মায়ের স্বপ্ন পূরণে অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে দরিদ্রতা। পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে চায়ের দোকান সামলেও মেডিকেল ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন মুন্সিগঞ্জের চা দোকানি ইউনুস ব্যাপারীর ছেলে রিফাত ব্যাপারী। সহকর্মী সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে আব্দুল্লাহ মারুফের রিপোর্টে বিস্তারিত জানব। বাবা চা বিক্রেতা, টানাপোড়েনের সংসার। মায়ের স্বপ্ন ছেলে ডাক্তার হবে। অভাব অনটনের সংসারে বাবাকে সহযোগিতা করার পাশাপাশি মায়ের স্বপ্ন পূরণে পড়াশোনায় মনোযোগী ছিল রিফাত। তাই তো বাবার সঙ্গে চায়ের দোকানে কাজ করেও এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছে সে। 323তম স্থান অর্জন করে সুযোগ পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির। আমরাও চিকিৎসা গরিব মানুষ, সেরকম চিকিৎসা পাই না, ওইটা থেকে মানে ওর ইচ্ছা। ছেলে ডাক্তারি চান্স পাইছে, এখন মনে করেন যতই কষ্ট হোক না কেন এইভাবেই চার বেচে আমার উপার্জন কইরা ছেলেকে টাকা পয়সা দিতে হবে, চালাইতে হবে, আর নিজেরও চলতে হবে। কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। তারই উদাহরণ রিফাত। তাকে দমাতে পারেনি পরিবারের অসচ্ছলতা, অভাব অনটন। অদম্য ইচ্ছা শক্তি আর মনোবলই তাকে পৌঁছে দিয়েছে স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে। আমার মাও স্বপ্ন দেখাইছে, দেখছি। সেই জায়গা থেকেই ডাক্তার একটা ম্যাজিক জানে, একটা রোগীকে সে চাইলেই সুস্থ করে দিতে পারে। অবশ্যই এর উপর আল্লাহর রহমত আছে, তারপরেই তো ডাক্তার। রিফাতের সাফল্যে খুশি তার শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। শিক্ষকদের থেকে কিভাবে আদায় করে নিতে হয়, কিভাবে শিক্ষার উচ্চ শিখরে পৌঁছতে হবে, এর লক্ষ্যটার মধ্যে ছিল। পান খুললা দিলে থেকে দোয়া করি, আল্লাহ এই জন্য আমরা আশা পূর্ণ করি। আমরা চাই রিফাত একজন ভালো ডাক্তার হয়ে এলাকাবাসীর সেবা করুক
রিফাতের জন্য দোয়া ও শুভকামনা রইল। তবে উচ্চশিক্ষা অর্জনে মেডিকেলে ভর্তি অনিশ্চিত রিফাতের। চায়ের দোকানের আয়ে টানাপোড়েনের সংসার চালাতেই কষ্ট হয় তার বাবার। তবে রিফাতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা উপজেলা প্রশাসন তাকে গিয়ে আমরা তাকে কিছু অনুদান দেওয়ার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও তার যে কোনো প্রয়োজনে আমরা উপজেলা প্রশাসন তার পাশে থাকার চেষ্টা করব। উপজেলা প্রশাসনের আশ্বাস বাস্তবায়নের দিকে তাকিয়ে সিরাজদি খানের মজিদপুর গ্রামের রিফাত ব্যাপারীর পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।